5 মিনিটের জন্য শর্মী সদয় হয়েছিল, রাহাকে সাইমির কোলে দিয়েছিল। কিন্তু 5 মিনিট অতিবাহিত হতেই পুনরায় রাহার দখলদারিত্ব ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে শর্মী। ফের দুবোন টানাটানি শুরু করে দিয়ে ছোট্ট নরম তুলতুলে বাবা মায়ের রূপ সৌন্দর্য একসাথে পাওয়া পুতুলের মতো দেখতে রাহাকে নিয়ে। রাহা কোনো শব্দ করছে না, কিন্তু তার মুখভঙ্গি দেখে মনে হচ্ছে এবার সে কেঁদে ফেলবে। সে সাইমির কুর্তির গলার কাছের ফিতা ধরে রেখেছে। অতটুকু শরীরে এত ঝাঁকি নেওয়া যায়? অতটুকু মন কি এত আদর নিতে পারে? বিরক্তিতে ঠোঁট উল্টে ফেলে, চোখ ছলো ছলো। মাঝারি সাইজের টমেটোর মতো গাল দুটো লাল লাল টমেটো হয়ে গিয়েছে। টানাটানির এক পর্যায়ে অসাবধানতাবশত সাইমির হাত ফসকে রাহা পরে নিতে গেলে বিকট শব্দে দুই বোন চিৎকার দিয়ে ওঠে। রওনা পায়ের গতি বাড়িয়ে ছুটে আসে কিচেন থেকে। মুহূর্ত কেটে যায়। শর্মী আতঙ্কে মুখ ঢেকে রেখেছে। তার শরীরটা একটু একটু করে কাঁপছে সাইমিও। চোখ তার ঝাপসা হয়ে এলো প্রায়। বুকে হাত চেপে ধরে সে নাবিলের দিকে তাকায়। রাহাকে আগলে নিয়ে নাবিল রাহার মাথাটাকে বুকের সাথে চেপে ধরে, সাইমির দিকে অগ্নিদৃষ্টি দেয়। স্বামী ভাইয়ের চাহনি দেখে থিতিয়ে যায়। পরপর সে টের পায় তার কান গরম হয়ে উঠেছে। নাবিলের দানবের মতো একটা হাতের 5টা আঙুল তার কানে সপাটে এক চর কষিয়েছে কয়েক মুহূর্ত আগে। শর্মী দ্বিতীয় দফায় চিৎকার দিয়ে নিজের কান চেপে ধরে। সে শতভাগ নিশ্চিত নাবিলের পরের নিশানা তার কান ফাটাবে নাবিল। সাইমির কান ঝিমঝিম করছে। রওনা পেশে দাঁড়ায়। সে একে তার 4 ছানার মুখের দিকে তাকায়। রাহা পাপাকে দেখে পাপা করছে। শর্মী কান চেপে ধরে দাঁড়িয়ে আছে। সাইমি নাবিলের দিকে তাকিয়ে আছে, আর নাবিল সাইমির দিকে। পরপর বোনের ওপর চেঁচিয়ে ওঠে সে, আহাম্মু কোথাকার! যদি ফের দেখি ওকে তোরা কোলে নিয়েছিস তাহলে কানের পর্দা পুরোপুরি ফাটিয়ে দেব। আহাম্মুকের দল! পড়ে গেলে কি হতো? স্টুপিড দুটো। 10-12 ধরনের ইংলিশ গালাগালের পর নাবিল রাহাকে কোলে নিয়ে স্থান ত্যাগ করে। শর্মী কান থেকে হাত সরিয়ে বুকে হাত নিয়ে নিঃশ্বাস নেয়। বিড়বিড় করে বলে, থ্যাঙ্কস আল্লাহ, আমার কান রক্ষা করেছ। সাইমি কটমট করে বোনের দিকে তাকায়। তারপর সপাটে এক চর বসিয়ে দেয় শর্মীর কানে। রানা হতভম্ব হয়ে দেখতে থাকে তার মেয়েদের। শর্মীর ঠোঁট কাঁপছে। সে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকে রাখছে। সাইমি ঘুরে তার পাপার দিকে তাকিয়ে বলে ওঠে, ওই নাবিল আমার থেকে মাত্র কয়েক মিনিটের বড় পাপা, কিন্তু ও সবসময় বড় ভাইয়ের মতো আচরণ করে। ওকে কেন তুমি কিছু বলো না? দেখো আমার কান, দেখো কি অবস্থা করেছে। রওনক মেয়ের কাছে এগিয়ে আসে, মেয়েকে কিছু বোঝাতে যাবে, তাই কিন্তু স্বামী পাত্তা না দিয়ে চেঁচিয়ে ওঠে। নাবিলকে শুনিয়ে বলে, খুব তো আহ্লাদ দেখাতে ছাড়িস না, কিন্তু বনু ডায়পার চেঞ্জ করতে কেন আমাকে ডাকিস? তখন তোর ভালোবাসা কই যায়? নাবিলের ঘরের চাপানো দরজার ওপাশ থেকে পাল্টা জবাব আসে, আর বলবো না, এরপর থেকে আমি চেঞ্জ করবো, যা ভাগ। স্বামী গটগট করে দোতলায় উঠে যায়। শর্মী পাপার দিকে এক পলক তাকিয়ে ধীর পায়ে হেঁটে দোতলায় ওঠে। রানা স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। পরপর আনমনি হেসে ফেলে। জীবন সত্যি ভীষণ সুন্দর, যদি জীবনে এমন চমৎকার কিছু ফুল থাকে। উর্বি শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে লিভিং রুমে এসে দাঁড়ায়। আশেপাশে তাকিয়ে রানাকে বলে, ওমা, এক্ষুনি না এখান থেকে চেঁচামেচির শব্দ শুনতে পেলাম? রানা হেসে বলে, একটা বিরাট বড় ঘূর্ণিঝড় বয়ে গিয়েছে এখানে, এখন পরিবেশ শান্ত। রাহা হামাগুড়ি দিতে শিখেছে 4 মাস হলো। তার কাজই হলো কোথাও ছেড়ে দিলে হামাগুড়ি দেয়া, কিন্তু তাকে কেউ কোল থেকে নামাতে চায় না। 1 মাস হলো রাহা একাই কোনো কিছু ধরে দাঁড়াতে পারে, তবে হাঁটতে এখনো শেখেনি। স্বাস্থ্য কিছুটা ভারী হওয়ায় সাপোর্ট থেকে হাত সরিয়ে দিলে দুম করে বসে পড়ে। নাবিল কখনই বোনকে কোলে নিয়ে চেপে ধরে রেখে বিরক্ত করে না শর্মী সাইমির মতো। তার কাজ হচ্ছে রাহাকে বিছানার পর ছেড়ে দিয়ে পাশে বসে তার কাণ্ড কারখানা দেখা।
সারাদিনে বাড়িতে ছিল না নাবিল, সবেমাত্র এলো বাড়িতে। বোনকে বিছানায় বসিয়ে বলতে থাকে, 2 মিনিট লাগবে আমার শার্ট পাল্টাতে, 2 মিনিট। এখানে চুপ করে বসে দাদা দাদা দা করবি, যদি বেডের কিনারায় গিয়েছিস তো তোরও কান ফাটাবো চর মেরে। রাহা কিছু না বুঝে দাদানের দিকে তাকিয়ে হাসে। তার 2 কি 3টে দাঁত উঠেছে, যা তার কিউটনেস 10 গুণ বাড়িয়ে দিয়েছে। নাবিলের মন প্রশান্তিতে ভরে যায় বোনের ওই হাসি দেখলে। তার মতে পৃথিবীতে এর থেকে সুন্দর কিছু সে দেখেনি। বোনকে বিছানায় রেখে সে উঠে দাঁড়ায়, পরক্ষণে ঘুরে বোনের দিকে তাকায়। একে বিশ্বাস নেই দেখা যাবে বিছানা থেকে পড়ে গিয়েছে। নাবিল ফট করে ফোনটা উঠিয়ে ওয়াইফাই কানেক্ট করে ইউটিউব থেকে কোকোমেলনের বেবি শার্ক গানটা ছেড়ে রাহার সামনে রাখে ফোনটা। রাহা এই গানটা ভীষণ পছন্দ করে, মিউজিকের তালে তালে শরীর দোলায়। নাবিল খেয়াল করেছে রাহা ফোন দেখছে, তার টানা টানা চোখ দুটো বড় বড় করে হাত বাড়িয়ে আবার স্ক্রিনে শার্কটাকে ধরতে চাইছে। নাবিল নিজের পোশাক পাল্টে ওয়াশরুমের দরজা খোলা রেখে মুখে পানির ঝাপটা দিয়ে বেরিয়ে এসে তোয়ালে খুঁজতে থাকে। আপাতত একটা ট্রাউজার পরে আছে সে, গা খালি। সে হাত মুখ মুছে নিতে ব্যস্ত থাকায় খেয়ালও করল না তার আদরের বোন তার ফোনের সাথে কি করছে। রাহা এলোপাথারি ফোনের স্ক্রিনে টাচ করছে। তার হাতের ছোঁয়া লেগে নাবিলের মেসেঞ্জার ওপেন হয় এবং খুবই কাকতালীয়ভাবে নাবিলের চ্যাট লিস্টের প্রথম ব্যক্তির কাছে ভিডিও কল চলে যায়। রাহা চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফোনের দিকে। ফাবিয়া কলটা রিসিভ করে অবাক হয়ে যায়। নাবিলের ফোনটা যে পয়েন্টে রাখা, সেই পয়েন্ট থেকে ফ্রন্ট ক্যামেরাতে শুধু রাহার নাকের উপরিভাগ দেখা যাচ্ছে। ফাবিয়া কয়েক সেকেন্ড রাহার টানা টানা চোখ, চুলের ঝুঁটি দেখে আদুরে গলায় বলে, হেই হু আর ইউ কিউটি। নাবিল বুঝতে পারে অঘটন একটা ঘটেছে। সে ছুটে গিয়ে রাহার সামনে থেকে ফোনটা উঠিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই হতভম্ব হয়ে যায়। ফাবিয়া আর নাবিল একে অপরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। নাবিলকে ওভাবে খালি গায়ে দেখে ফাবিয়া তার থেকে চোখ নামিয়ে নেয়। নাবিলের সেদিকে খেয়াল নেই, সে তোতলাতে তোতলাতে বলে ওঠে, রাহা রাহা। ফাবিয়া চোখ তুলে তাকায় না, শুধু নিচু স্বরে বলে, আমি ভেবেছি তুমি। বাই দ্য ওয়ে শি ইজ টু মাচ কিউট। ছবিতে এতটা ফুটে ওঠে না। নাবিল তখনও খেয়াল করেনি সে খালি গায়ে। সে ফাবিয়ার দিকে তাকিয়ে লাজুক হাসি হাসে। পর মুহূর্তে স্ক্রিনে নিজেকে দেখে চোখ কপালে তোলে, ও শিট বলে ফোনটাকে বিছানায় ছুঁড়ে ফেলে। ফাবিয়া ওপাশ থেকে বলতে থাকে, হোয়াট হ্যাপেন নাবিল। নাবিল তড়িৎ বেগে একটা টি শার্ট চাপিয়ে নিয়ে রাহার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আজ মান সম্মানের ফালুদা করেই ছাড়লি। ওপাশে ফাবিয়া শুনতে পায় নাবিলের কথা। সে হাত দিয়ে মুখ চেপে হাসছে। টি শার্ট পরে নাবিল ফোনটা হাতে তুলে পুনরায় তোতলাতে তোতলাতে বলে, ফাবিয়া আম সরি, আমি আসলে বুঝে উঠতে পারিনি, আই এম সরি। ওকে ওকে ইটস ওকে নেভার মাইন্ড। নাবিলের চোখে মুখে সে আছে অস্বস্তি। ফাবিয়া অস্বস্তি কাটাতে বলে, রাহাকে দেখাও ভালো করে। নাবিল মাথা নেড়ে বোনকে উল্টে পাল্টে দেখাতে থাকে। বোনের কটা দাঁত উঠেছে সব ফাবিয়াকে গুনে গুনে দেখায়। ওপাশ থেকে ফাবিয়া এক একটা প্রশংসা সূচক শব্দ বের করে বিপরীতে। নাবিল ফোনটা নিজের দিকে ঘুরিয়ে নেয়। ফাবিয়া বলে ওঠে, ও এত কিউট আল্লাহ। অবশ্য হবে না, নাইবা কেন, আঙ্কেল মাশাআল্লাহ, আন্টি কিউট, দাদি কিউট, শর্মি কিউট, শাইমি কিউট, আর তুমি। থেমে যায় ফাবিয়া। লজ্জায় লাল লাল হয়ে গিয়েছে তার গাল দুটো। ঠিক একই অবস্থা নাবিলের। কোনো কথা খুঁজে পাচ্ছে না সে। ফাবিয়া দম নিয়ে বলে, তোমরা সবাই কিউট, তাই রাহাও কিউট। নাবিলের খুব মন চাইল বলতে ফাবিয়াও ভীষণ সুন্দর, কিন্তু পারল না, আটকে গেল। কিছু একটা আটকে দিল তাকে, বরাবর যেটা আটকায়, যার কারণে বন্ধুত্ব থেকে সম্পর্ক অন্যদিকে ঘোরানো হয়ে ওঠেনি নাবিলের। নাবিল। পাপার ডাক শুনে নাবিল হকচকিয়ে ওঠে। ব্যস্ত হয়ে ফাবিয়াকে বলে, পাপা এসেছে, আই উইল টেক্সট ইউ লেটার। রৌনক দরজা ঠেলে ভেতরে ঢুকে নাবিলের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে,
ব্লাশ করছে কেন এভাবে? নাবিল আমতা আমতা করে বলে ওঠে, গরমে। ও, এক শব্দে বলে রাওনাপ নাবিলের বিছানায় বসে রাহাকে কোলে তুলে নেয়। সারাদিন পরে পাপার কোল পেয়ে রাহা আঁকড়ে ধরে পাপাকে। নাবিল বলে, কিছু বলবে? রাহার ঝুঁটি ঠিক করে দিতে দিতে রাওনাপ বলে, ব্যাগ গুছিয়ে নাও, কাল তুমি আমাদের সাথে যাচ্ছ। নাবিল নিশ্চুপ। রাওনাপ বলে, জেদ করো না। নাবিল বলে ওঠে, ইচ্ছে করছে না পাপা, তোমরা যাও না। তোমার আন্টির জন্য যাচ্ছ না? ইয়ং জেন্টলম্যান, আমি তো জানি আমার ছেলে বড় হয়েছে। তেমনটা নয় পাপা, ওনাকে নিয়ে আমার সমস্যা নেই। আমি শুধু পাপা, তোমার মনে পড়ে ছোটবেলায় তুমি আমাদের নিয়ে গিয়েছিলে? তখন আমাদের সাথে মাম্মা ছিল, সে একই জায়গায় আমরা সবাই আবার যাচ্ছি। ওখানে গেলে মাম্মাকে ভীষণ মিস করব। ব্যাস পাপা, আই থিঙ্ক তুমি আমাকে বুঝবে। রৌনক কিছুক্ষণ চুপ করে থাকে। নাবিলও চুপ, শুধু রাহা পাপা পাপা পা করছে। কিছুটা সময় নিয়ে রৌনক ছেলের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, তোর মাম্মাকে আমি, শর্মি, সাইমিও খুব মিস করব নাবিল। রৌনক কথাটা বলে কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, উঠবি কিন্তু তোমার কাছে বরাবর আন্টির জায়গাটাই চেয়ে এসেছে বাবা। ও আমাকে সবসময় বলে ওর খুব ইচ্ছে শর্মি ওকে মা ডাকুক, কিন্তু এই কথাটা শর্মিকে কখনো বলেনি। ইনফ্যাক্ট তোমার দাদু শর্মিকে জোর করলেও ও বিরোধিতা করে, কারণ ও চায় তোমরা সবাই তোমাদের মতো করে ওকে গ্রহণ করো। কিছু একটা ডাকো, শুধু ডাকটাতে যেন অধিকার মিশে থাকে। তুমি একটা অধিকার দিয়েই দেখো। নাবিল মনে অনেক জায়গা আমার জানা মতে নাবিলের মনে। নাবিল নিশ্চুপ। রৌনক বলতে থাকে, উর্বি পাঠিয়েছে আমাকে, যদি যাও তবে উর্বি ধরে নেবে তুমি তাকে কিছু একটা অধিকার দিয়েছ, আর যদি না যাও সেক্ষেত্রে ইটস ওকে বেটা, টেক ইউর টাইম। কথা শেষ করে রৌনক রাহাকে নিয়ে উঠে দাঁড়ায়। নাবিল বোনের হাত টেনে ধরে। রৌনক ঘুরে তাকায়। নাবিল এগিয়ে গিয়ে রাহাকে গুড নাইট পাপ্পি দেয়। তারপর অভ্যাস মতো বোনের হাত নিয়ে নিজের গালে বুলায়। রৌনক সেলিমের দিকে তাকিয়ে ম্লান হাসে। রক্তের সম্পর্কে সৎ বলে কিছুই হয় না, যার উদাহরণ তার সেদিনের পুঁচকে নাবিল আর তার প্রাণপ্রিয় বোন রাহামণি। সন্তর্পণে ঘুমন্ত রাহাকে বিছানায় শুয়ে দিয়ে উর্বির দিকে তাকায় রৌনক। উর্বি ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে চিরুনি বসিয়ে গুনগুন করে গান গাইছে, হাতে পায়ে লোশন মাখছে। রৌনক বিছানায় বসে উর্বির কাণ্ড কারখানা দেখছে। মস্তিষ্কে তার জট লেগেছে কিছুক্ষণ আগে, সেগুলো ছাড়াতে ব্যস্ত রৌনক করিম। উর্বির দিকে ঝুঁকে যাওয়াটাকে মৃত সীমালার প্রতি অসম্মান কিংবা সীমালার স্মৃতিকে অসম্মান করার গ্লানি নিয়ে উর্বির সাথে সংসার করাটা স্রেফ সমঝোতা। এই স্নায়ুযুদ্ধে বরাবর রৌনক ক্ষতবিক্ষত হলেও শেষে চোখ মেলে যখন ওই রমণীকে দেখে, তখন রৌনক একটা জিনিসই দেখতে পায়, সে ভালো আছে। সীমালার মতো জীবনসঙ্গী বাচ্চারা কিংবা উর্বির মতো জীবনসঙ্গী বাচ্চারা সবটাই তার ভালো থাকার কারণ। কাকে অসম্মান করলো, কার সাথে সমঝোতা করলো, এত যুক্তিতর্কে রৌনক জড়াতে চায় না। সে একটু ভালো থাকতে চায়, যতটা ভালো থাকলে অন্যদের ভালো রাখা যায়। উর্বি মাথা ঘুরিয়ে রৌনকের দিকে তাকে মুচকি হাসে। বিনিময়ে রৌনক নির্মল হাসি ফিরিয়ে দেয়, অথচ ওই রমণী টেরও পায়নি রৌনকের মস্তিষ্কে এইমাত্র একটা যুদ্ধ শেষ হয়ে জয়ী হয়েছে রৌনক। ভীষণ ক্লান্ত তার স্নায়ু, নামাজ আদায় করতে হবে। উর্বি উঠে মেয়ের পাশে গিয়ে শুয়ে পড়ে। রাতে উর্বি সুতি কাপড়ের নাইটি পরে শোয়, এতে রাতে মেয়েকে বারবার উঠে দুধ পান করাতে সুবিধা হয়। ঘুমের চোটে বারবার হাই তুলছে সে। রৌনক মা মেয়ের গায়ে চাদর টেনে দিয়ে ওয়াশরুমে ঢুকে উজু সেরে নামাজে দাঁড়ায়। রাত তখন 12:30 বেশি। মোনাজাত শেষ করে জায়নামাজ যথাস্থানে রেখে রৌনক বিছানার কাছে যায়। ঘুমন্ত উর্বি আর রাহাকে দেখে নিজের অজান্তি মনে সে মাশাআল্লাহ বলে ওঠে। মামে দুজনই গভীর ঘুমে আচ্ছন্ন। উর্বিকে মাঝখানে রেখে রৌনক উর্বির পাশে শুয়ে পড়ে। একটু কাছে ঘেঁষতেই ঘুমের মধ্যে উর্বি রৌনককে আঁকড়ে ধরে। উর্বির ভারী নিঃশ্বাস আছড়ে পড়ছে তার গায়ে, আন্দোলিত হচ্ছে তার রোমকূপ। হাত দিয়ে উর্বির এলোমেলো হয়ে যাওয়া চুল সরিয়ে দিয়ে রৌনক তাকিয়ে থাকে তার মুখের দিকে। মনে মনে বলে ওঠে, জীবন যেখানে যেমন, জীবন সুন্দর
আলহামদুলিল্লাহ। অন্য সময় শর্মিকে বোমা মেরেও ভোর 4টার সময় ঘুম থেকে তুলতে পারত না কেউ, কিন্তু আজ ট্যুরে যাওয়ার উত্তেজনায় তার মস্তিষ্ক এতটাই উদ্বেলিত ছিল যে সারা রাত এক ফোঁটা ঘুম আসেনি চোখে। বালিশে মাথা রেখে সারা রাত ছটফট করেছে কখন 4টা বাজবে। ঘড়ির কাঁটা 4টার ঘরে পৌঁছাতেই শর্মি ধরফড়ি উঠে বসে। স্বামী তখন গভীর ঘুমে আচ্ছন্ন, তাকে এক প্রকার ধাক্কা মেরে ডাকতে থাকে। স্বামী ঘুরে ওপাশ ফিরে শুয়ে পড়ে। শর্মি তখন চেঁচিয়ে ওঠে, প্লেন চলে গেলে আপু আমাদের রেখে। রাহা লাল জুতো নিয়েছ? গরম কাপড়। উর্বি ব্যাগ চেক করছিল। মাথা তুলে রানাফের দিকে তাকে বলে, গরম ঠান্ডা নর্মাল সব কাপড় নিয়েছি, এখন আপনি আমাকে কনফিউজ করবেন না শর্মির পাপা, আমি সব গুছিয়ে ফেলছি। রানাফ হেসে রাহাকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়। রাহামণি তার দাদান আপ্পিদের মতো অলস নয়, সে রোজ তার পাপার সাথে ফজরের ওয়াক্তে জেগে যায়। রাহা আসার পর থেকে উর্বির ফজরের নামাজের পরে আর ঘুমিয়ে থাকা হয় না। উর্বি তাড়াহুড়ো লাগিয়ে সব চেক করে নিয়ে আলমারি থেকে রানাফের একটা হোয়াইট শার্ট বের করে, সেটাও ব্যাগে ভরে নেয়। হোয়াইট শার্টে মানুষটাকে ভীষণ মানায়। সাদা মানুষ সাদা রঙে। রানাফ রাহাকে নিয়ে ঘরময় পায়চারি করছিল। উর্বি বলে, আচ্ছা আব্দুল ভাই যে ছুটিতে, আমরা গাড়ি নিয়ে যাব কিভাবে এয়ারপোর্ট? উবার বুক করেছি। ও। উর্বি উঠে দাঁড়ায়। রানাফ বলে, তাড়াহুড়ো করছো কেন এত? ধীরে সুস্থে করব না? সবার জন্য কিছু একটা তৈরি করতে হবে যে, খেয়ে না সবাই বেরোবে, এয়ারপোর্টে খেয়ে নেবে সবাই, তুমি মেয়ে দুটোকে তাড়া দাও, গিয়ে যাও। উর্বি ঘুরে দাঁড়ায়, রানাফের দিকে তাকে বলে, আর নাবিল? রানাফ সে কথায় জবাব না দিয়ে বলে, ওদের দু বোনের ব্যাগ চেক করো, যাও। শর্মি আর স্বামী দুজনে আজ ম্যাচিং ড্রেস পরেছে, লাল কালো সংমিশ্রণে ফ্লোরার প্রিন্টের গাউনে রানাফ করিমের সুন্দরী কিশোরী কন্যা দুটিকে অপূর্ব লাগছে। শর্মি নিজেকে আয়নায় ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। ঠোঁটে কোন লিপস্টিকটা দেবে সে সেটা নিয়ে কনফিউজড। এটা তুই কি নিয়েছিস শর্মি? স্বামীর ডাকে শর্মি ঘুরে তাকায়। স্বামী শর্মির ব্যাগ থেকে একটা ক্রপ টপ বের করে অবাক হয়ে বলে, শর্মি বলে, ওটা আমি স্কার্টের সাথে পরে ফটোশ্যুট করব বিচে, পাপার থেকে পারমিশন নিয়েছি। পাপা পারমিশন দিল? দিল তো, আন্টিও দিল। নাবিল দিল? শর্মির মুখটা মলিন হয়ে যায় সাথে সাথে। স্বামী বলতে থাকে, পাপা কিছু না বললেও নাবিল তোর কান ফাটাবে, এসব বাদ দে। কিন্তু ভাইয়া তো যাচ্ছে না, না গেলেও বা ছবি দেখে ফেলবে না? শর্মির মনটা খারাপ হয়ে যায়। পরপর বলে, কিন্তু ফাবিয়া আপু তো সবসময় এসব পড়ে। তখন তো ভাইয়া কিছু বলতে পারে না, উল্টো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। স্বামী মুখে চবর্গীয় শব্দ করে বলে, ফাবিয়া আপুকে বলবে তার ভাই, তোকে যেমন তোর ভাই বলে। এখন আমার মাথা খাস না? ভালোই ভালোই বলছি, এসব ড্রেস নিস না, পরে নাবিল খেপলে তার হাত থেকে আমি বাঁচাতে পারবো না, তোকে বলে দিলাম। আর আয়নার সামনে থেকে সর, আমি সাজবো। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আবার রীতিমতো দুবন রাহাকে নিয়ে কাড়াকাড়ি করছে। রাহাকে একটা বেবি পিঙ্ক কালারের বারবি ড্রেস পরানো হয়েছে, পায়ে বেবি পিঙ্ক কালারের জুতো, তাকে বরাবর মতো কিউটের ডিব্বা লাগছে। দুবন গতকালের চরের কথা ভুলে আবারও ধস্তাধস্তি করছে রাহাকে নিয়ে। রাওনাপ এবার রীতিমতো বিরক্ত। সে ওপর থেকে সবার ব্যাগ নামাতে নামাতে বলে, এবার থামবে দুজন। বাবার ধমক যেন তাদের গায়ে লাগেনি, তারা ব্যস্ত তাদের কলিজার টুকরো বোনের দখলদারিত্ব পেতে। উর্বি আমিনুনকে সব বুঝিয়ে দিচ্ছে। তার পরনে গোলাপি সাদা সংমিশ্রণে একটা কাঞ্চিপুরম শাড়ি, রাউন্ড অফ হোয়াইট শার্ট আর ধূসর রঙের ফর্মাল স্যুট পরেছে। সবকিছু গুছিয়ে সবাই লিভিং রুমের মাঝখানটা এসে দাঁড়ায়। উর্বি আমিরুনের হাতে চাবি দিয়ে নাবিলের ঘরের দিকে তাকায়। নাবিলের ঘরের বাতি জ্বলছে। উর্বির মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। ছেলেটাকে এত করে রিকোয়েস্ট করলো সবাইকে দিয়ে, ছেলেটার মনটা একটু নরম হলো না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে উর্বি দাঁড়িয়ে থাকে। তার চোখের কোণে পানি জমেছে। হঠাৎ কাঁধের ওপর রাওনাপ হাত রাখতেই উর্বি চৌকিতে ঘুরে তাকায়। রাওনাপ নিচু স্বরে বলে, চলো, গাড়ি এসে গিয়েছে।
মাইক্রোবাসের পেছনের সারির সিটে শর্মী আর সাইমি রাহাকে নিয়ে বসেছে। ব্যাগগুলো ডিকিতে রেখে রাওনাফ উঠে মাইক্রোবাসের মাঝের সারির সিটে উর্বির পাশে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিচ্ছে না দেখে শর্মী রাওনাফকে বলে, কি হলো পাপা? আমরা তো সবাই এসে গিয়েছি। রাওনাফ হেসে বলে, একজন বাকি আছে, ওদিকে তাকাও। শর্মী সাইমি উর্বি মাথা ঘুরিয়ে গাড়ির জানালা দিয়ে তাকায়। নাবিল লম্বা লম্বা পা ফেলে কাঁধে ট্রাভেল ব্যাগ নিয়ে আসছে। তার পরনে সাদা টি শার্টের ওপরে নেভি ব্লু শার্ট, ব্ল্যাক জিন্স এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যাজুয়াল স্নিকার্স। চুলগুলো সেট করা, সানগ্লাসটা গলার কাছে ঝুলিয়ে রেখেছে। শর্মী সাইমি অবাক হয়ে তাকিয়ে আছে। উর্বি তো একবার রাওনাফের দিকে তাকায়, একবার নাবিলের দিকে। রাওনাফ হাসি হাসি মুখ করে বলে, ছেলেটাকে মারাত্মক সুদর্শন মনে হচ্ছে, তাই না? উর্বি অজান্তি মাথা নাড়ে। নাবিল গাড়ির কাছে এসে হাঁপাচ্ছে। এক প্রকার ছুটতে ছুটতে এসেছে সে। জানালার ভেতরে সরাসরি রাওনাফের দিকে তাকে বলে, গাড়িতে জায়গা হবে? রাওনাফ এসে মাথা নাড়ে। নাবিল বলে, আমাকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাও পাপা, তোমাদের পরের ফ্লাইটে আমি আসব। তার দরকার নেই বেটা। নাবিল অবাক হয়ে বলে, দরকার নেই মানে? তোমার জন্য টিকিট বুক করেছি আমি, জানতাম তুমি আসবে। নাবিল পাপার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে পেছনের সারির সিটে শর্মীর পাশে বসে পড়ে। উঠে সে শর্মীর কোল থেকে রাহাকে ছিনিয়ে নেয়, নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। রাওনাফ আর উর্বি দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। উর্বির আনন্দ উর্বি প্রকাশ করতে পারছে না। সে শুধু রাওনাফের হাতের উপর একটা হাত রেখে দেয়। রাওনাফ ম্লান হেসে ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলে। রাহা তার দাদানকে পেয়ে আহ্লাদে গদগদ করে যায়। হাত দিয়ে নাবিলের মুখ গাল স্লাইড করে যাচ্ছে। নাবিল তার বোনকে চুমু দিয়ে কানের কাছে মুখ ফিসফিসিয়ে বলে, এটা শুধু তোর আর আমার ট্রিপ বোনও, আর কাউকে আমরা আমাদের আনন্দের ভাগিদার করব না, ঠিক আছে? কক্সবাজার পৌঁছাতে আবারও উবার বুক করে খান পরিবার চলে যায় তাদের হোটেলে। এখানে নামি একটা 5 তারা হোটেলে মোট 3টি কামরা বুক করা হয়েছে রাওনাফ করিম খানের নামে। সবাই মিলে ঠিক করে হোটেলে গিয়ে সবাই পোশাক পাল্টেই সমুদ্র স্নান করতে বেরোবে। এর আগে কিছু নাস্তা খেয়ে নেয় সবাই। শর্মী স্বামী ভীষণ এক্সাইটেড হয়ে আছে সি ফুড খাওয়ার জন্য, বিশেষ করে অক্টোপাস। এর আগে তারা ক্র্যাব, লবস্টার খেলেও এটা কখনো টেস্ট করেনি। 304, 305, 306 পাশাপাশি 3টা কামরা খান পরিবারের দখলে। 304-এ শর্মী সাইমি, 305-এ রাওনাফ উর্বি, 306-এ নাবিল। আপাতত নাবিলের সাথে রাহা আছে। কামরায় ঢুকে নাবিল বোনের খসখসে বারবি ডল ড্রেসটা খুলে বোনকে বিছানায় লুটুপুটি করতে ছেড়ে দেয়। দীর্ঘ সময় ধরে ওই ড্রেসটা পরে থাকায় রাহার অসহ্য লাগছিল। নাবিল তা বুঝতে পেরেছে। শুধুমাত্র ডায়াপার পরে রাহা নরম বিছানায় হামাগুড়ি দিচ্ছে। কখনো কখনো উঠে দাঁড়ায়, 2 মিনিট দাঁড়িয়ে থেকে 1 পা 2 পা দিতেই ধপ করে পড়ে যায়। নাবিল বোনকে কিছুক্ষণ দেখে, নিজে চেঞ্জ করে একটা টি শার্ট আর 3/4 প্যান্ট পরে নেয়। দরজায় তখন ঠকঠক আওয়াজ হয়। উর্বি দরজায় বাইরে দাঁড়িয়েছিল। নাবিল দরজা খুলে বলে, কিছু বলবেন? হ্যাঁ, রাহার জামাটা খুলে দিয়েছি, ওসব আর কখনো পরাবেন না ওকে। কয়েক ঘন্টায় গায়ের লাল লাল সব সব দাগ হয়েছে। উর্বি লজ্জিত ভঙ্গিতে হাসে। তার হাতে একটা সুতির ফ্লোরার প্রিন্টের ফ্রক। নাবিল দৃষ্টি ঘুরিয়ে উর্বির হাতের দিকে তাকে বলে, দিন, আমি পরিয়ে দেব। কিছুটা সময় বিশ্রাম নিয়ে সবাই সৈকতে যাবে বলে রওনা হয়। সবার পরনে মানানসই পোশাক। সমুদ্র স্নান করবে বলে সবাই ইনফর্মাল বেশভূষায় বেশ বের হয়েছে। শর্মী স্বামী জিন্স আর লং শার্ট, রাওনাফ আকাশি রঙের পোলো শার্ট এবং ট্রাউজার, উর্বি একটা বেগুনি রঙের সুতি শাড়ি পরেছে। রাহাকে নিয়ে নাবিল এখনো বের হয়নি কামরা থেকে। রাওনাফ গিয়ে দরজায় নক করতে ওপাশ থেকে নাবিল বলে, তোমরা যাও পাপা, আমি রাহা আর ক্যামেরা নিয়ে আসছি। এই হোটেলে নিজস্ব বিচ রয়েছে, নির্দিষ্ট এরিয়ায় সীমারেখা দেয়া। খুব একটা ভিড় নেই, লোকজনই বলতে গেলে হাতে গোনা কয়েকজন। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। সাইমি আর শর্মী পাপাকে অনেক রিকোয়েস্ট করেছে তারা পাবলিক বিচে যেতে চায়।
রাওনাপ রাজি হয়নি, বাধ্য হয়ে সবাই এখানেই নেমে পড়ে। মেয়েরা আনন্দ করছে। রাওনাপ একটা কিটকট চেয়ারে বসে সেদিকে তাকিয়ে আছে। তার হাতে উর্বির ব্যাগ, তাতে রাহার প্রয়োজনীয় জিনিসপত্র, পানির বোতল এবং সবার মোবাইল ফোন। উর্বি একটু পা ভিজিয়ে ঘুরে রাওনাপের দিকে তাকায়। রাওনাপকে বসে থাকতে দেখে সে ধীর পায়ে হেঁটে তার কাছে এসে পাশে বসে। রাওনাপ উর্বির দিকে তাকিয়ে আন্তরিক হাসি হেসে স্বভাব মতো উর্বির চুল কানে গুজে দেয়। উর্বি বলে, সমুদ্রে নামবেন না, তোমরা আনন্দ করো, আমি বরং দেখি। উর্বি বলে, দেখলেই হয়ে যাবে। রাওনাপ হাসে, বলে ওঠে, নাবিল রাহাকে নিয়ে এখন এলো না, দাঁড়াও একটা কল দেই। উর্বি বাধা দেয়, বলে, ঘুমাচ্ছে বোধহয়, ঘুমাক। আজকের প্ল্যান কি তোমার? মেয়েদের নিয়ে কি কি প্ল্যান করে এলে একটু শুনি তো। উর্বি হেসে বলে, আজ জার্নি করে সবাই খুব ক্লান্ত। আজ শুধু সমুদ্র স্নান, বিকেলে সি ফুড খাওয়া আর সন্ধ্যার সূর্যাস্ত দেখা হবে। প্ল্যান তো কালকে থেকে শুরু হবে। রাওনাপ হেসে কিছু একটা বলতে যাবে, তখনই উর্বি চাপা স্বরে চেঁচিয়ে ওঠে, বলে, দেখুন না শর্মির পাপা। রাওনাপ অবাক হয়ে ঘাড় ঘোরাতে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত। তারপর উঁচু গলায় শর্মি সাইমিকে ডাকে। শর্মি সাইমি পাপার ডাক শুনে এদিকে তাকাতেই থমকে যায়। তারপর একটা বিকট চিৎকার দিয়ে ছুটে আসে। নাবিল হাসি হাসি মুখ করে সবার দিকে তাকিয়ে আছে। তার এক হাতে ক্যামেরা, অন্য হাতে রাহাকে পেঁচিয়ে ধরেছে কোলে। রাহাকে সে ডিজনি প্রিন্সেস মোয়ানার কস্টিউম পরিয়ে এনেছে। উর্বি আর রাওনাপ হাঁ করে রাহার দিকে তাকিয়ে আছে। শর্মি আর স্বামী ছুটতে ছুটতে এসে হুমড়ি খেয়ে নাবিলের গায়ের ওপর পড়ে রাহাকে নিয়ে যেতে নেয়। দুজনে চিৎকার দিয়ে বলতে থাকে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। স্বামী উত্তেজনা দমিয়ে রেখে বলে, কখন করলি, কখন নিলি কস্টিউমটা? নিয়েছিলাম অনলাইন থেকে, 1 মাস পরে ওর বার্থডে পরিয়ে ফটোশ্যুট করাবো বলে প্ল্যান ছিল, বাট যখন সমুদ্র এসেছি তখন ভাবলাম এখানেই প্রি বার্থডে ফটোশ্যুট করি। 3 ভাই বোন রাহাকে নিয়ে আহ্লাদে মেতে উঠেছে। ক্যামেরা নিয়ে রাহাকে বিছে রেখে বিভিন্ন কায়দায় ফটোশ্যুট করছে। রাওনাপ আর উর্বি একে অপরের দিকে তাকিয়ে হাসছে। প্রথম দফায় ছবি তুলে নাবিল বোনকে নিয়ে পা ভেজাতে নামে। তার পরিকল্পনা এখন রাহার চুল ভিজিয়ে দ্বিতীয় দফায় ভেজা চুলের মোয়ানাকে ক্যামেরাবন্দি করবে। রাওনাপ ডেকে বলে, বোনকে ওই পানিতে ভিজিও না বাবা, মিনারেল ওয়াটার আছে, এখানে আসো। কিচ্ছু হবে না পাপা, আমি আসি। নাবিল চেঁচিয়ে বলে, আমি আসি। বাক্যটা শুনে উর্বি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। মুগ্ধ নয়নে সে তাকিয়ে আছে রাওনাপ করিমের চমৎকার 4 সন্তানের দিকে। রাওনাপ পাশে থেকে দেখে উর্বিকে। হঠাৎ করে উর্বির চোখ মুখের ভঙ্গি অন্যরকম হয়ে যায়। রাওনাপ কিছু বলতে যাবে, তার আগে উর্বি ছুটে হোটেলে চলে যায়। রাওনাপ মাথা ঘুরিয়ে নিজের বাচ্চাদের এক পলক দেখে নিজে হোটেলে যায়। দীর্ঘ সময় পরে উর্বি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে রাওনাপ বিছানায় শুয়ে আছে। সে উর্বির দিকে তাকিয়ে উঠে, তারপর বলে, আর ইউ ওকে? ওভাবে ছুটে এসেছো কেন? উর্বি উচ্ছ্বসিত কণ্ঠে তারপর বলে, আই গট মাই পিরিয়ড। উর্বির খুশি দেখে রাওনাপ হতভম্ব এবং চূড়ান্ত পর্যায়ে অথবাক হয়ে যায়। এটা কোনো আনন্দের বিষয় একটা নারীর কাছে? তার রাওনাপের জানা ছিল না। সে নিজের হতভম্ব ভাব কাটিয়ে বলে, হ্যাঁ তো নাচার কি হলো, তুমি সম্ভবত ট্যুরে আসার আনন্দে পাগল হয়ে গিয়েছ। উর্বি এক প্রকার নেচে উঠে বলে, মোটেও না, আমি ভীষণ খুশি হয়েছি। কেন? রাওনাপ হতভম্ব হয়েই বলে। উর্বি লজ্জায় পেয়ে যায়, নিচে সরে বলে, গত কয়েকদিন ধরে আই থট আই ওয়াজ প্রেগনেন্ট শর্মির পাপা। রাওনাপ উর্বির কাঁচে মাচে মুখের দিকে তাকিয়ে থাকে। উর্বি গলার স্বর খাদে নামিয়ে বলতে থাকে, ভয় আপনাকে বলতে পারছিলাম না, আজ একটু স্বস্তি পেলাম। রাওনাপ ভীষণ অবাক এবং কৌতূহলী হয়ে উর্বি মুখের দিকে তাকিয়ে বলে, ভয় পাওয়ার কি হলো? প্রেগনেন্ট হলেও বা আমি কি তোমাকে বকা দিতাম? উর্বি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলে, তা না, তবে রাহা কত ছোট আর ওরা অলরেডি 4 ভাই বোন, তাই ব্যাপারটা কেমন হয়ে যায়। আমার আর দরকার নেই বেবির। রাওনাপ হেসে ফেলে। কিছুক্ষণ হেসে বলে, ব্যাপারটা কেমন হয়ে যায়? লোকে হাসবে। কেন হাসবে? এতগুলো বেবি, আপনি একজন সচেতন মানুষ, তারা খাওয়াবে। ঠান্ডা গলায় বলে ওঠে রাওনাপ। উর্বি মুখ তুলে রাওনাপের দিকে তাকায়। রাওনাপ বলতে থাকে, তারা পালবে আমাদের বাচ্চাদের?
উর্বি অস্বস্তি নিয়ে বলে, তা ঠিক না। রৌনক গম্ভীর হয়ে বলে, আমরা চাইলে আরো 2টো বাচ্চা নেব। রাখে নিয়ে ওদের 3 ভাই বোনের মধ্যে যুদ্ধ লেগে যায়। আরো 2জন এলে বড় 3জনের মাঝে ছোট 3জনকে ভাগ করে দেয়া যাবে। উর্বি বোকার মতো রানফের দিকে তাকিয়ে আছে। রানফ চোখে মুখে কিছুক্ষণ গাম্ভীর্য বজায় রেখে হেসে ফেলে। তারপর বলে ওঠে, খাও দাও, সুস্থ থাকো, আর বেবির প্রয়োজন নেই আমার। ঘাবড়ানোর কিছু হয়নি, মজা করেছি। তবে উর্বি লোক হাসবে, এই কথাটা আমার সামনে বলবে না। বাচ্চা নেব কি নেব না এটা একান্তই আমাদের দুজনের সিদ্ধান্ত। আমাদের দুজনের একান্ত ব্যক্তিগত বিষয়। আমাদের লাইফ নিয়ে লোকের লেনাদেনা নেই। লোক কি বলছে, লোক এটা বলেছে, লোক ওটা বলবে, এটা কখনো বলবে না। আমাদের আর বাচ্চার দরকার নেই, তাই নিচ্ছি না। লোক হাসবে বলে নিচ্ছি না এমনটা নয়, মনে থাকবে। উর্বি ঘাড় কাত করে। রানব বলে, এই যা, আলোচনা খুবই সিরিয়াস হয়ে গেল। যাই হোক, আমি আর বেবি নেব না উর্বি। তার প্রধান 2টো কারণ, 1, তুমি ফিজিক্যালি ফিট নাও, আর 2, বাংলাদেশ সরকার আমার ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল করবে। রানফের শেষের কথাটি উর্বি মুখে শাড়ির আঁচল চেপে হেসে ওঠে। রানব দেখতে থেকে উর্বির সে হাসি, অতঃপর অস্ফুট স্বরে বলে, এই হাসি দেখে মন ভরে যায়, তাই লোকের হাসাহাসি গায়েন লাগে না। আর এখন লোক হাসুক, 32টা দাঁত বের করে হাসুক, হাসতে হাসতে মরে যাক। কিছু সময় বিশ্রাম নিয়ে উর্বি রানফের সাথে আবারও বিচে ফিরে যায়। নাবিল, শাইমি, শর্মি রাহাকে নিয়ে বিচে ছোটাছুটি করছিল। দাদা নাপিদের কোলে রাহা হুটোপুটি করছে। উর্বি আর রানব একটা নিরিবিলি স্থানে দেখে পাশাপাশি বসে পড়ে। নাবিল রাহাকে কোলে করে তীরে ওঠে, একপাশে হাত পা ছড়িয়ে বসে বোনকেও ছেড়ে দেয়। রাহা ভেজা বালিতে হামাগুড়ি দিচ্ছে। নাবিল তাকিয়ে দেখতে থাকে বোনকে। বোন 2 হাতে বালি খামসে ধরছে। নাবিল বলে, আয় আমরা ক্যাসেল বানাই। বলে নাবিল আধ ভেজা বালি খামসে খামসে জড়ো করতে থাকে বোন তার কোলের কাছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটা প্রসাদের মতো বানায়। শর্মি, শাইমি ক্লান্ত হয়ে রাওনা পূর্বীর কাছে গিয়ে ধাপ করে বসে পড়ে তাদের মতো, হাত পা ছড়িয়ে দুজনে হাঁপাচ্ছে। উর্বি ব্যাগ থেকে এনার্জি ড্রিঙ্কস বের করে দুজনকে দেয়। 2 বোন তাদের আন্টির দিকে তাকিয়ে অমায়িক একটা হাসি দিয়ে বোতল 2টো নিয়ে নেয়। বোতল খালি করে আবারও ছুটে যায় সমুদ্রের দিকে। উর্বি মুগ্ধ নয়নে সেদিকে তাকিয়ে আছে। নাবিল বোনকে নিয়ে চমৎকার একটা ক্যাসেল বানিয়ে ফেলেছে। রাহা সেখানে থাবা বসাতে গেলে নাবিল তার বোনের ছোট ছোট হাত 2টো ধরে তারপর আদরের সহিত ধমক দিয়ে বলে, বোকা, এটা আমাদের ক্যাসেল, এখানে আমরা থাকবো। কে কে থাকবে জানতে চাস? রাহা জানতে চায় সম্ভবত, নয়তো মুখ থেকে তা বের করবে কেন। নাবিল হেসে বলতে থাকে, পাপা থাকবে, শর্মি, শাইমি থাকবে, আর থাকবো তুই আর আমি। এটুকু বলে নাবিল থামে। তারপর বোনকে কোলে তুলে বলতে থাকে, মন খারাপ করলি, মন খারাপ করিস না, তোর মাকেও রাখবো আমাদের ক্যাসেলে, কারণ সে খুব ভালো রান্না করে আর মোটামুটি ভালো আন্টিও, তাই তাকে রাখা যায়। শেষের কথাটা বলে নাবিল হাসে বোনের দিকে তাকিয়ে। রাহাও হাসে তার দাদানের দিকে তাকিয়ে। তার 3-4 খানা দাঁত বের করে। নাবিলের হঠাৎ ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করেই দেখে ভাবিয়ার নাম্বার। সে মুখ হাসি হাসি করে রাহার দিকে তাকিয়ে বলে, ভালো কথা মনে পড়েছে, এই ক্যাসেলে আরও একজন থাকবে, নাম ভাবিয়া, তবে সে অনেক পরে আসলে বুঝবি, অনেক পরে আসবে। রাহা বুঝেছে। সে বলতে থাকে, দাদা দাদা। ধীরে ধীরে রাওনা পূর্বীর হাতের উপরে একটা হাত রাখে, তাকিয়ে আছে উর্বির মুখের দিকে। উর্বির স্বামীর দিকে তাকিয়ে নিচু গলায় বলে, কি দেখছেন? রাওনা একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, দেখছি না, অনুভব করছি। কি? আমাদের জীবনের ভিন্ন ভিন্ন সময়ের 2টো চমৎকার কক্সবাজার ট্যুর 2জন ভিন্ন চমৎকার সঙ্গিনীর সাথে কেটেছে। জীবন আমাকে সবসময় জিতিয়ে দিয়েছে। তোমাদের 2জনকেই ধন্যবাদ আমার জীবনে ভিন্ন ভিন্ন সময়ে এমন আশ্চর্য সুন্দর সময় এনে দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞ তোমাদের 2জনের প্রতি। উর্বি ফিসেল হাসে, স্বামীর কথায় জবাব না দিয়ে সমুদ্রের দিকে দৃষ্টি রাখে এবং ধীরে ধীরে মাথাটা স্বামীর কাঁধে ঠেকিয়ে দেয়। হঠাৎ করেই নাবিলের চেঁচামেচিতে 2জনের ঘর কাটে। নাবিল চেঁচিয়ে স্বামীকে ডাকছে, এই স্বামী, রাহা প্যান্ট নষ্ট করে ফেলেছে, এদিকে আয়, হেল্প কর। স্বামী আর শর্মী ঝিনুক কুড়াচ্ছিল। নাবিলের ডাকে স্বামী তেতে ওঠে।
চেঁচিয়ে জবাব দেয়, তো কাল রাতেই তো বড় গলায় বললি এখন থেকে নিজেই পড়াবি, ওকে সামলাতে পারবি, এখন আমাকে ডাকছিস কেন? নাবিল বলে ওঠে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাগবে না তোর হেল্প, আমি চেঞ্জ করছি ওর প্যান্ট। উর্বি আর রানা হাসতে হাসতে থাকে। শর্মি সাইমেও নাবিল বোনের দিকে তাকিয়ে বলে, কাঁদে না, দাদা নাচে। সমাপ্ত। আসসালামু আলাইকুম। অনেক দিন থেকে এই গল্পটার সাথে আপনারা আছেন। লিটারি এই গল্পটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আগামীকাল নতুন গল্প আসবে। প্রতিনিয়ত আপনারা যেভাবে আমার নতুন গল্পগুলোকে সাপোর্ট দিচ্ছেন, কালকে যে নতুন গল্পটা আসবে সেটাকেও সাপোর্ট করবেন। আর অনেক ভালো থাকবেন। এই গল্পটার সম্পর্কে আপনার মতামত কি তাও জানাবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।